এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। মিস ক্যাথারিন খানিক আগে দম আটকে ফেলেছিলেন কান্নার চোটে, কেননা তিনি দেখতে চাইছিলেন না তার ভেঙে চুরে কান্না আসছে। মাহজাবিন হাসলো এতে। তার একটু কান্না পাচ্ছে না, পাবার কারণ নেই। তার সন্তান তার পাশে আছে, তার নামের সাথেই আছে। সন্তানকে সঙ্গে নিয়ে সে হয়েছে মাহজাবিন আমির। আমজাদ সাহেব এক আউলিয়ার গল্প বলতেন। তার নাম মনসুর হাল্লাজ। লোকটা পাগল ছিল, এমনটা লোকে বলতো। তিনি নাকি ছিলেন মূলত আল্লাহর পাগল। ঘর সংসার দুনিয়াবি আয়েশ সব ছেড়ে রাস্তায় বেরোলে নিঃস্ব এক পাগল হয়ে, আল্লাহকে সম্বল করে। আর কিছু নেই তখন তার। এই অবস্থায় একদিন গাছের নিচে অবচেতন হয়ে পড়ে থাকার কালে এক আলোর দ্যুতি সামনে এসে দাঁড়ালো। এক ঝলক দ্যুতি থেকে কেবল একটি শব্দই ভেসে এলো। আলোর দ্যুতি ফুরিয়ে যেতে মনসুর উঠে বসলেন। কোথাও নেই সেই আলোর দ্যুতি, কোথাও নেই আল্লাহর নূর। এই বিরহ সইবার মতো নয়, এই বিরহ সইবার মতো নয়। তখন কেবল মনসুরের কাছে রয়ে গেল আলো থেকে ছুটে আসা দুটো শব্দ, আনাল হক। প্রেমিকের কাছে থেকে প্রেমিকা হারিয়ে গেলে সচরাচর দেখা যায় প্রেমিক পাগল হয়েছে। তার কাছে আজ প্রেমিকা নেই, আছে বুক পকেটে লুকানো প্রেমিকার একখানা রংচটা ফটো অথবা একখানা হাতে কাজ করা রুমাল। এই তার সম্বল, শেষ স্মৃতিচিহ্ন। মানুষ প্রেমের বিরহ সইতে প্রেমের স্মৃতিকে আপন করে। মনসুর হাল্লাজের কাছে আল্লাহর প্রেমের একমাত্র সেই শেষ সম্বল বা স্মৃতিচিহ্ন হিসেবে ছিল আল্লাহর নূর হতে নিঃসৃত বাণী, আনাল হক। তিনি সেইটুকুকে মৃত্যুর পর অবধি জবানে জপেছেন। লোকে এসব জানল না। শিরকের অপরাধে তাকে বন্দি করা হলো, সুরে চড়িয়ে 5 খণ্ড করা হলো, খণ্ডগুলো জ্বালিয়ে ভস্ম করা হলো। তবুও সেই ছাইয়ের ভেতর থেকে ধ্বনি আসে। অন্তুর গর্ভে বাচ্চা এসেছিল। অন্তু জানতে পারেনি জয় আমির এক দানব পুরুষ। তার সেসবের হিসেব থাকেনি। টকবগে নারী পুরুষ আরেকটি প্রাণের উদ্ভাবক হতে পারে খুব সহজে। সে অন্তুকে কখনো জোর করে কাছে পেলে সকালে খুব জিতে যাওয়ার খুশিতে পৌরুষ তেজে বুক ফুলিয়ে বেরিয়ে গেছে। কিন্তু অন্তুর গর্ভ তা মানবে কেন? অন্তু একদিন টের পেল তার ঋতুস্রাব চলছে না। সে রিমি হতে পারে না, নিজের সন্তানের খুনি অন্তু হতে পারে না। এই সন্তান তার জীবনের শেষ অবলম্বন হতে পারে, যেখানে সে বাপ ভাই পরিবার সহ সকল আশ্রয়হীন। এই সন্তান জয় আমিরের সবচেয়ে বড় শাস্তি হতে পারে, যখন এই সন্তানের ভাগ কেবল অন্তুরই থাকবে। কিন্তু অন্তুর সন্তানকে হারাতে হলো। কিন্তু সে মানতে পারল না তার সন্তান পরিণত হয়েছিল না বলে নাম পায়নি। বংশের রক্ত তো পেয়েছিল, রক্তের নাম আমির, শেষ আমির। কিন্তু অন্তু নিজের অন্তু ও আরমিনকে ত্যাগ করে মাহজাবিন হবার কালে সেই ছোট্ট আমিরকে নিজের সাথে নিয়েছে। সন্তানকে মা কখনো আলাদা রাখতে পারে না। তার সন্তান নেই, সন্তানের রক্তের নামটুকু তো রয়ে গেছে কাছে। যতদিন অন্তুর শ্বাস চলবে তার নাম তার নামের সাথেই থাকবে। মিস ক্যাথরিন খেয়াল করলেন এখন গভীর রাত, এরকম অনেকগুলো সম্মোহিত নিশীথের গল্প তিনি শুনতে শুনতে চলমান সময়কে ভুলে বসেছেন। তিনি অনেকক্ষণ পর নিজেকে সামনে শুধু জিজ্ঞেস করলেন, মাহজাবিন, তুমি ভালো কেন বাসলে না জয় আমিরকে? মায়াজাবিন মৃদু হাসলো, ম্লান আনমনা হাসে। তার সন্তান আমার গর্ভে ধারণ করেছি, তাকে আমি কতবার ভরসা করে বসেছি। এর অপরাধ কি কম লাগছে আপনার কাছে যে ভালোবাসার কথা বলছেন? মাদাম কেমন করে যেন ডাকলেন। মাহজাবিন, হুম, তার কোনো ফটো আছে? দেখতে সে কেমন বলতে পারো? কিভাবে তাকে বর্ণনা করলে আমার কাছে? আমি কেন ছটপটিয়ে যাচ্ছি এক পাপিষ্ঠ পুরুষকে দেখার জন্য? মাহজাবিন হাসে। চলুন দিনাজপুর পাটোয়ারি বাড়িতে তার জন্য বরাদ্দ কামরার দেয়াল জুড়ে অনেকগুলো ফটো লাগানো ছিল, আজও আছে বোধ হয়। হাতের বাহু খসে পড়ার মতন যন্ত্রণা উঠল, রক্ত বোধ হয় বেরিয়ে এলো ব্যান্ডেজের ভেতরে। উড়ুতে ভর সইছিল না একদম। তবু অন্তুর শরীরটা পাজা কোলা করে তুলে নিয়ে সিঁড়ি বেয়ে উঠে সে 21
বছর আগে উল্টো ঘুরে নেমে গিয়েছিল এই সিঁড়ি ভেঙে। সেদিন সে ছিল জয়নাল আমিরের কোলে, আর আজ তারই কোলে তার অদৃষ্টের তুলে দেওয়া আমানত। গলা শুকনো, খটখটে, পানি পান করতে পারলে হতো। বারবার ঢোক গিলতে চেয়েও লালা পায় না মুখে। সে সব ভুলে যাওয়া জয় আমির, তবুও কোন সাহসে ভেতরটা আজ এই বাড়ির উপর চরম অধিকার বোধ আর আকাঙ্ক্ষায় ভরে উঠেছে। তার পরিচয়, তার রক্ত ভিটে মাটি, যা তাকে 2 যুগ আগে পর করেছে নির্মমভাবে। এছাড়া তাকে খুব তাড়াতাড়ি এই আমানতকে সঙ্গে নিয়ে হোক অথবা ফের একলা ফেরারি হতে হবে। এইসব ছেড়ে এই টান ভালো না। সে জাবেদ ও হুমারিয়ার মাঝখানের সদস্য ছিল, তার জন্য বরাদ্দ আলাদা কক্ষ হয়েছিল না। দাদু বলতো, তুই আর কিছুটা বড় হলে সম্পত্তি থেকে বহিষ্কার করব তোকে। তোর মতো শয়তান আমার সম্পত্তির ভাগ পাবে না, তাই কোনো ঘরও দেওয়া হবে না তোকে। তাহলে আজ বউ নিয়ে কোন কক্ষে উঠবে সে? তার একটা কক্ষ আছে অবশ্য, সেইখানে মাস্টার সাহেব তাকে পড়াতে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। বিছানায় চটা চটা ধুলো, ভাবসা গন্ধ, ঘন মাকড়সার জাল, আলো বলতে আধখানা মোমবাতি, আভিজাতে রমরমা সেগুন কাঠের আসবাবের রং ময়লা হয়ে গেছে। একটানে চাদরটা তুলে ফেলে দিয়ে এক হাতে ওড়নাটা বিছিয়ে অন্তুকে শোয়ালো তার উপর। তার গলার ওড়না শুকনো রক্তে শক্ত হয়ে আছে। শার্টটা খুলে অন্তুর শরীর ঢেকে দিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। জিজ্ঞেস করলো না কিভাবে এসব হয়েছে। তা শোনার জন্য যে শক্তি ভেতরের প্রয়োজন তা এক আনাও নেই। ফজর আজান হবে খুব শিগগিরই। শরীরটা তা ভালো না, উড়তে রক্ত ঝরছে। আর্ম স্লিংয়ে সে জিপেই খুলে ফেলে দিয়েছে কোথায়। অন্তুর পাশে একটু জায়গা নিয়ে শুয়ে পড়ল। খোলা শরীরে বাহুর ব্যান্ডেজের নিচে জমে ওঠা রক্ত দেখা যাচ্ছিল স্পষ্ট। শ্বাস পড়ছে হাঁপানি রোগীর মতন। আজকের আগে জয় আমিরের এই অস্থিরতা কেউ দেখেনি কখনো। অন্তু উঠতে চায়। উঠো না, শুয়ে থাকো। অন্তু শার্ট ছেড়ে দিয়ে ওনাটা টেনে তুলে শরীরে পেঁচিয়ে খুব কষ্টে উঠে বসে। উঠতে মানা করলাম না? আমার অবাধ্য হয়ে সুখ পাও। আর কোথায় গুলি লেগেছে? লাগেনি, শুতে বলছি আমি। পুলিশের গুলি খেয়েছেন? জয় চোখ বুজে হাসল। তোমার পুলিশেরাই পৌঁছে দিয়ে গেল এখানে। খুব শক্তিধর আপনি। না, কে বলে? বিশাল লম্বা শরীর, পরনে শুধু সাদা লুঙ্গি, টান টান হয়ে শুয়ে আছে খাটের এধার ওধার অব্দি। লুঙ্গির ওপরে রক্তের ছোপ ভেসে উঠেছে। অন্তু আস্তে আস্তে লুঙ্গিটা উড়ুর কিছুটা উপরেই তোল। কালো কুচকুচে লোমে পা পড়তে, রক্তে ব্যান্ডেজ ভিজে উঠেছে। আশ্চর্য মানুষ, এই অবস্থাও তার ভর বই কিভাবে দোতলায় তুলে এনেছে ভাবার বিষয়। চুপচাপ শুয়ে আছে, শুধু শ্বাসের ওঠানামা ভয়াবহ, অস্বাভাবিক। কি ভাবছে কে জানে, কিছু ভাবছে এটা নিশ্চিত। অন্তু ব্যান্ডেজের উপর আঙুল চালায়। জয় সেই আঙুলগুলো আলগোছে ধরে ফেলল। আমাকে নরকে পাঠিয়ে আমার সন্তান নিয়ে বাঁচতে চাওয়া এই ছলনার ব্যাখ্যা দাও সকাল হবার আগেই। অন্তু এবার একবার তাকায়, আবার জয়ের ক্ষত দেখেই বলে, 3টা মাস পেটে করে ঘুরলাম আমি, আজ ঘন্টা খানিকের মাঝেও আপনার সন্তান হয়ে গেল। জয় হাসে। তুমি কে? ওর বাপের দাসী? সঙ্গে সঙ্গে অন্তুর মলিন মুখটাতে আত্মমর্যাদার ক্ষোভ ফুটে উঠে। মুখ শক্ত, নাক শিউরায় ফিরিয়ে নেয় জয়ের দিক থেকে। সেই শক্ত অবয়ব বেয়ে এক ফোঁটা শীতলতল থুতনিতে ঠেকে। জয় আলতো হাসে। আজ এত আত্মগরিমা অহংকার। এখানেই কি মরণ হয়নি জয় আমিরের? জয় লুঙ্গির পেছনে গোজা পিস্তলটা খুলে এনে ধীরে ধীরে গুজে দেয় অন্তুর হাতের মোছায়। নাও, এত পাপ করলাম তোমার কাছে, বদলা নিলে না তো? আজ মেরে দাও, দেরি করো না। দেরি করলে গুলি চালাতে পারবে না। শুট। একটু মিথ্যা নয় আবদার। অন্তু স্পষ্ট দেখে জয় আমিরের চোখে অসহনীয় যন্ত্রণা ও মৃত্যুর পিপাসা। তো কারো পিপাসা মিটিয়ে দেয়া কখনো শাস্তি হতে পারে? কখনো না। অন্তু জয় আমিরকে সর্বোচ্চ শাস্তিপ্রাপ্ত অবস্থায় চোখ ভরে দেখার আকাঙ্ক্ষা রাখে। সারেন্ডার করবেন আপনি পুলিশের কাছে? না। চোখ গিলে মাথা নাড়ে জয়। আইন না, বেআইনির পূজারি আমি। আইনে বন্দি করতে তুমি পারবে না। ঘরওয়ালি, মেরে দাও, না হলে সঙ্গে চলো। কসম, নয়তো আমি মেরে দেব তোমায়। আমি কোথাও যাচ্ছি না। অন্তুর
নিষ্ঠুর জবাবেও কিসের এক সুপ্ত উৎসাহই হৈ হৈ করে উঠে জয়ের কণ্ঠে। তো কি থাকবে এখানে? ব্যবস্থা করব, মেরামত করাবো বাড়ি। কোথায় নিয়ে যাবেন আমায়? কারাগারে? জয় অন্তুকে টেনে এনে বুকের উপর ফেলল। কিছুক্ষণ অন্তুর দিকে তাকিয়ে থেকে বলল, কারাগারে কে যাচ্ছে? আমির পরিবারের ছেলে কারাবন্দী হয় না, এটা জেদ করার সময় না। আমি ছাড়া গতি কি তোমার? মিথ্যে অহংকার। তোমারটা সত্যি? পাপ করতে যার ভয় নেই সে বন্দিত্বকে এত জড়ায় কেন? অন্তুকে জোর করে নিজের সাথে লেপটে ধরে রেখে বলল, চুপচাপ শুয়ে থাকো কিছুক্ষণ, একটু ঘুমাতে দাও, নয়তো এখানেই মরে যাব। সত্যি বলছি, শরীরে প্রচন্ড ব্যথা, আর এখানেও। বুকে ইশারা করে জয়। দুজনের কি কাঁদা উচিত? হাউমাউ করে জীবনের এ পর্যায়ে এসে কোথাও কি দুজন মিশে গেছে এক দিগন্তে? দুজনের অসহায়ত্বন, অনিশ্চিত ভবিষ্যৎ, সম্পর্কের পরিধি হারানোর সম্পদ। আজ জয়ের চাওয়া মতো দুজন দুজনের উপর হেলান দিয়ে দাঁড়ানো কাঠি। কিন্তু আর কতক্ষণ? অন্তর শরীর এতটা খারাপ, সে জয়ের বুকের উপর ঘুমিয়ে পড়ল। প্রতিবাদ অথবা প্রতিরোধের সাধ্যি ও মানসিকতা সে হারিয়েছে। নিস্তেজ মুখটা পড়েছিল জয়ের ঠিক বুকে থাকা রূপলি লকেটের উপর। জয় অন্তুকে বিছানায় শুয়ে অন্তুর শরীরের উপর অর্ধেকটা শরীর তুলে ঘাড়ের নিচে হাত ঠেকে মুখ উঁচিয়ে শোয়। একটুও যেন ছোঁয়া না লাগে শরীরে, সেই খেয়াল রাখলো পাছে ঘুম ভেঙে যায়। কিন্তু চেইনটা গিয়ে পড়ে রইল অন্তুর বুকের উপর। একখানা ওনার তলে অন্তুর নমনীয় চোখ, মন মাতানো সুন্দর দেহখানা। জয় বেহাইয়ার মতো দেখে নজর বুলিয়ে একটু অস্বস্তি হয়। এটা আরমিন, তাকে এভাবে দেখতে নেই। পরক্ষণই মনে পড়ে তার বউ, বিয়ে করা বউ। জয়ের মনে পড়ে কবুল বলার মুহূর্তটা। সে তো রবে ভরসা রাখে না, কাজে আলহামদুলিল্লাহ কবুল বললেও সে বলেছিল কবুল। আজ আরো কিছুক্ষণ চোখ দুটো ভরে বউকে দেখে, সে অস্পষ্ট স্বরে উচ্চারণ করে, আলহামদুলিল্লাহ। বুকের ব্যথা কিসের? তার হাত নিষ্পিস করে উঠল। অন্তুকে তুলে এক্ষুনি কিছুক্ষণ বুকের সাথে মিশিয়ে রাখা দরকার। সূর্যের আলো আজ নিশীথের অন্ধকার দূর করার পর যে দিনটার আলো ফুটবে, সেই দিন কি হবে? দুজনকে কোথায় থাকবে? সময় কি থামতে পারে না? সময়ের উচিত ক্লান্ত হয়ে এখানে থেমে যাওয়া। আর কতকাল চলবে আর গ্রাস করবে নিজের গহ্বরে অসংখ্য মুহূর্তের চাহিদাকে? তার নিজের বলতে কেউ নেই যে তার সম্পর্ক সাথে বাধা। একজন এই মেয়েটা, বিয়ের সম্পর্কে বাধা। সঙ্গে সঙ্গে অন্তুর ঘাড়ের ওপর মুখ ডুবিয়ে দিয়ে চোখ বুঝলো জয়। শক্ত করে জড়িয়ে নিল। উড়ুতে রক্ত তখনও চুইয়ে যাচ্ছে বোধহয় তীরের ফলার মতো সরু ব্যথা। তবুও সে ঘুমিয়ে পড়ল প্রথমবার, শেষবার। একবার সে অন্তুকে বুকের সাথে মিশিয়ে নিয়ে শেষ নিশীথ প্রহরে বুকের ভেতর মরণসম হাহাকার নিয়ে ঘুমিয়ে পড়ল। দুজনের শরীর সেদিন রক্তাক্ত, বুকে সন্তান হারানোর ক্ষত, অনিশ্চয়তায় মোড়ানো এক শেষ রাত্রির প্রহর। মাঝখানের এক জীবনের বিরোধিতার প্রাচীর উপেক্ষা করে ঘুমানোই দুই মানবীকে দেখলো শেষ রাতে উড়ে এসে ব্যালকনির কার্নিশে বসা দোয়েল পাখিটা। দুটো শীষ দিল সে, তাতে কেমন ঘোর বিষণ্ণতা। দোলন সাহেব জানেন এমপিকে খুন হামজা করেছে। এমপির লাশ মাটি হলো ফজরের সময়। জানাজায় উপস্থিত হয়নি হামজা। এমপির ওইখান থেকে মাঝরাত্রিতে বাড়ি ফিরে তার মানসিক ও শারীরিক দুই অসুস্থতায় বেড়েছে। জয় হাসপাতাল থেকে পালিয়েছে এটা সে জানলো সকাল 8টায়। কিন্তু সে যে দুই দণ্ড বসে চিন্তায় মাথা খারাপ করবে যে জয় পালিয়েছে, সোজা আমি নিবাসে চলে গেছে নাকি, সেই সুযোগে তাকে দেওয়াই হলো না। থানা পুলিশ এসে বসলো, হাতে তাদের কয়েক টুকরো কাজ। হামজার ইচ্ছে করলো নিজেকে টেনে হিঁচড়ে দুই টুকরো করতে। তার শরীরের পক্ষাঘাতগ্রস্ত অবস্থা এতটা মারাত্মক পর্যায়ে চলে গেছে। সেদিন হাত অবশ হয়ে আসায় অ্যাসিডের বোতল ভেঙে পড়েছিল যে ভিকটিমের বডির পাশে, সেটা অপসারণের করার সময় হামজা পায়নি। পেলেও তার প্রায় প্যারালাইজড হাতের পেশি সঙ্গ দিত না। কাজ ফুটে তুলতে সূক্ষ্ম স্নায়ু উদ্দীপনার প্রয়োজন পড়ে। পুলিশ জিজ্ঞেস করলাম, কাচের টুকরোগুলো চিনতে পারছেন? কাচের টুকরোর বিশেষত্ব কি যে তা চেনা থাকা উচিত আমার? বিশেষত্ব আছে বলে তা আমাদের হাতে বয়ে আপনার বাড়ি অবধি এসেছে মেয়র সাহেব। বাহ, কথার আকার আকৃতি মজবুত লাগছে দেখি।
এই কদিনে যা মারপ্যাচ আপনি ও জয় আমির মেরেছেন তা আমাদের মুখের শক্তি বাড়িয়েছে বই কি। হামজা গোপনে দীর্ঘশ্বাস ফেলল। তার অস্থিরতা বাইরে এসে যাওয়া উপক্রম। প্রেশার বাড়ছে, খুব বাড়ছে। হামজার মনে হচ্ছে চারপাশে 4টে চীনের মহাপ্রাচীর তার পিঠ ঠেকে গেছে। আপনার বাড়ি সার্চ করতে চাই। ওয়ারেন্ট আনেননি? ঠিক আছে, খুব বেশি সময় হয়নি যে এমপি সাহেবের মরার। এত তাড়াতাড়ি ওয়ারেন্ট আনা যায় নাকি? তবে আনা যেতে ততক্ষণ সময় আপনি পেলেন ধরুন। হামজা গেড়ে বসে রইল। মার্ডারটা এমপি। হামজার ক্ষমতার সীমাবদ্ধতা এইখানেই। সে বুঝলো ওই কাচের টুকরোর কোনো এক টুকরোতে নিশ্চিত তার ওয়ার্কশপ গোডাউনের লেবেল লাগানো আছে। আটার ফলে কাচের ওই টুকরোটুকু অক্ষতভাবেই ভেঙেছে। রৌফ কায়সারের হাতে পড়লে এক মুহূর্তে বের করে আনবে। সব বড় ঘর সার্চ করা হবে, ঠেকানোর উপায় নেই। তাকে নজরে রাখা হবে অবশ্যই। তার সীমানা থেকে একটা ছেলেও এদিক সেদিক বেরোলে তার পিছু নিবে পুলিশ। অনুসরণ করে পৌঁছে যাবে আমিন নিবাসে। জিতে যাবে আরমিন, সে ফুরিয়ে যাবে এক মুহূর্তে। তাহলে এবার কি হবে? জয় ফেরারে আসামি, গতরাত থেকে মিসিং। এতক্ষণে ক্রস ফায়ারের হুকুম জারি হয়নি কি? হামজার অবস্থা দুপুর হতে হতে এত খারাপ হলো, ডাক্তার বাড়িতেই হার্ট মনিটরিং সহ গোটা শরীর অবজারভেশন রাখা হলো। ডাক্তার জানালেন, পুরোপুরি প্যারালাইজেশন যেতে হামজা সাহেব যদি বা কিছুটা সময় পেতেন, কিন্তু উনি যা ট্রমা ও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, খুব বেশি দিন আর এটুকু সক্ষমতা থাকবে না। খুব দ্রুত পক্ষাঘাতে চলে যাচ্ছে প্রতিটা অঙ্গ। তুলি শুধু ভাবে কতটা অপরাধের সাজা হিসেবে তরতাজা বলবান হামজার দেহ নিথর হয়ে উঠেছে। একই ধরনের শাস্তি মৃত্যু হিসেবে তুলনায় সত্যি নগণ্য। এমনও কিছু অবস্থা রয়েছে, এই যে হামজার শ্বাস চলবে, এর যে ভয়াবহ শাস্তি এখন আর কিচ্ছু নেই তার জন্য। ডাক্তার আজ হামজাকে জানিয়ে দিলেন, তুমি সম্পূর্ণ অকেজ হতে চলেছ। নো মুভমেন্ট, অনলি ব্রেথ। হুইল চেয়ার, অন্যের সহায়তা, জীবন ধারণ, মেরুদণ্ডহীন পড়ে থাকা। হামজার চেয়ে তখনও অবিশ্বাস মনে দুনিয়ার ধ্বংসের। হামজার চোখে তখনও অবিশ্বাস মনে দুনিয়ার ধ্বংসের আকাঙ্ক্ষা, কিন্তু শরীরে অক্ষমতা। আরমিন তার সঙ্গে কি করে ফেলেছে? বিকেল হয়ে গেছিল, জয়ের ঘুম ভাঙলো না। নেশার প্রভাব ও রক্তপাতে শরীর অবসন্ন। শীতের দিনেও এসি চালিয়ে ঘুমানো জয় আমির 21 বছরের অবরুদ্ধ বাপের ভিটায় ঘামে ভিজে কিসের ঘুম যে সেদিন ঘুমালো। অন্তু সেদিন লম্বা সময় ধরে জয় আমিরকে দেখল। সে কখনো এত খেয়াল করে দেখেনি জয়কে আগে, কখনো তাকাতে রুচি হয়নি। অন্তুর মনে হলো এই যে আভিজাত্যে মোড়ানো বাড়িখানা, এর সাথে লোকটার চেহারার মিল গভীর। ভ্রুতে আভিজাত্য, কালো ঠোঁটে, গভীর চোখে, মুখের গড়নে, ঘন চুলে, কঠোর সুদর্শন চেহারা। কিন্তু সে আভিজাত্য ঢাকা পড়েছে নোংরা ব্যক্তিত্বের আবরণে। বিকেলের পর জাগলো জয়। চোখ কষলে জড়ানো কঞ্চে বলল, ডাকনি কেন? ডেকে কি? ঘুমোচ্ছিলেন আপনি? অন্তুর দুটো ওড়নাতে রক্ত মাখা। সে মুখ খুলে ঘোড়াহাটে মোড় থেকে খাবার কিনে আনলো। পুলিশ চারিদিকে ছড়িয়ে গেছে, এখানে আসতে খুব বেশি সময় নিবে না। এভাবেই আপনি বাইরে গিয়েছিলেন? পুলিশের চোখে পড়ি নাই বলে খারাপ লাগছে? লাগছে। যা ঠোঁট বাঁকিয়ে মৃদু হাসে। ঘুম থেকে ওঠার পর শরীরে দ্বিগুণ ব্যথা। লুঙ্গির ভাঁজে গুজে রাখা মোড়ানো কাগজ থেকে বের করে কিছুটা পাউডারের হাতের উপর নিয়ে উম্মাদের মতো নাক দিয়েই শুকলো। ব্যথায় কাতর অন্তু চেয়ে বসলো। জয় আমি নেব, আমাকেও দিন। মাথা নাড়ে। হিরোইন পাক দেহে নাপাক সুস্থে নাই। সেটা আপনি হলে? আমি বৈধ, তাই তুমি এখনো পাক। আমি না, ধর্ম বলে। ওটাই সবচেয়ে বড় অধর্ম। হলো, আমি ধর্ম অধর্ম খুব একটা বুঝি না। হা করো। খাবো না। আজ অবাধ্য হবে না। ভেতরে আর জায়গা নেই কারো অভিযোগ রাখার। ওটা তো আপনার প্রিয় ছিল। তখন জায়গা খালি ছিল। আজ ভয় পান? ভয় না, ব্যথা। ব্যথাকেই তো ভয়। তাহলে পেলে কি ব্যথা পাওয়া না জায়েজ আমার জন্য? যার জন্য মানুষকে ব্যথা দেয়া সহজ, সে ব্যথা পাবে কেন? যতদিন ব্যথা দেওয়া সহজ ছিল ততদিন ব্যথা লাগতো না। এখন কঠিন মনে হয়? এত প্রশ্ন করো না। খাবারটুকু খাও,
ওষুধ কে দিয়ে গেছে? দুটো নার্স আসে। কার হুকুমে? অন্তু জবাব দেবার আগে জয় কেমন অদ্ভুত ভাবে ছটফট করে উঠে ঠোঁটে আঙ্গুল চেপে মাথা নাড়ল। সে জবাব শুনতে চায় না। অন্তু বলতে চাইছিল ওরা নিজেরাই আসে, অন্তুর উপর দয়া করে। আজ জয়ের মুখের কোথাও একরতি রসিকতা নেই, অসহনীয় ব্যথা গভীরতায় রূপে মুখটায় ছেপে আছে। ওরা দুজনই কাজটা করেছে। 4 জন। কখন আসে ওরা? আজও আসবে? আসলে সন্ধ্যার পর আসবে। জয় আর প্রশ্ন করে না। অন্তু সামান্য খায়, জয় তার চেয়েও কম। খেলে বমি পাচ্ছে, মাথা একটা ঝিমুনি ধরে গেছে। জয় আমির নামটা জানতে চায়নি একবারও যে কে তার প্রাণ ভ্রমর কেড়েছে। আপনি জিজ্ঞেস করলেন না কে এসেছিল আমির নিবাসে? জিজ্ঞেস করিনি যখন বলতে চাইছো কেন? সহ্য করতে পারবেন কি না এই ভয় পাচ্ছেন? আমার সহ্য ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করো না। আপনি কাঁদছেন জয় আমির। জয় অপ্রস্তুত হয়, শক্ত মুখে তাকায় ঠিকই, কিন্তু কাতর এক ঢোক গেলে একটু পর কেমন করে যেন জিজ্ঞেস করে, কে এসেছিল? অন্তু কিচ্ছু বলে না। দুজন শুধু কয়েক মুহূর্ত দুজনের চোখের দিকে তাকিয়ে থাকে। অন্তুর শক্ত মুখটা বেশ চুপটাপ করে জল গড়ায়। জয় চোখ নাক খিচে মুখ ফেরায়। সে বিশ্বাস করবে না, একটু না। আর্মি সবসময় চেয়েছে হামজার ব্যাপারে জয়কে ভড়কাতে, আজও চাইছে। জয় বোকা নয়। অপবাদ দিস না আরমিন, অপবাদ না। সে বিড়বিড় করল। অন্তু সুখে চোখ বুজে কৃতজ্ঞতায় অন্ধ কাঙাল জয় আমিরের চোখে তার দেবতার জন্য এই ঘৃণার দ্বিধা অন্তুর ভেতর থেকে এক মুহূর্তের জন্য সমস্ত ব্যথা লাঘব করে দেয়। জয় পাথরের মতো নিথর বসে রইল। নার্স দুটো এসেছে, জয় তাদেরকে উপরে নিয়ে আসে। তারা ভয় পাচ্ছিল। ওভাবে আরমিনকে সেদিনের সেবাটুকু দিল। জয় বলল, আরো দুজন ছিল আপনাদের সাথে, আমি তাদের সঙ্গে দেখা করতে চাই, চলুন। অন্তু সুতায়। কোথায় যাচ্ছেন? জবাবে অন্তুর কপালে একটা গাঢ় চুমু খেয়ে জয় বেরিয়ে যায়। অন্তুকে বলার সুযোগ দেয় না। আপনার দোহাই লাগে মেয়র সাহেবের, কিছু করবেন না, মেরে ফেলবেন না ওনাকে। অনুরোধ আমার, আপনি শুধু সারেন্ডার করুন, বাকিটা আমার। নার্সগুলো চেনে কারা হামজার সাথে এসেছিল সেদিন। জয় পাটোয়ারি বাড়িতে ঢুকলো তখন 12টা ছুঁই ছুঁই। সে মূল ফটক দিয়ে ঢুকলো তখন পুলিশ আশেপাশে নেই বোধহয়। ফটক আটকে দেবার পর পাটোয়ারি বাড়ি একখানা সংরক্ষিত দুর্গের মতোই সোজা জয় উঠে যায় দোতলায়। দরজা খুলে তুলি জয়কে দেখে আপ্লুত হয়। জয়ের সাথে 4 জন নার্স। তুলি তার না, এদেরকে জয় হামজার দেখভালের জন্যই এনেছে। হামজা বসার ঘরে সোফায় বসা, তাকে হাঁটা চলার উপর রাখা হয়েছে। ডাক্তার প্রেশার মাপছেন। আশেপাশে বসে আছে 6টা ছেলে। জয় নার্সের থেকে জেনে নেয় কে কে গেছিল হামজার সাথে। হামজা জয়কে যতটা অস্থির হয়ে দেখলো, জয়ের দৃষ্টি হামজার উপর ঠিক ততটাই স্থির অচল। নার্সগুলো কি করে জয়ের সাথে এসেছে? হামজার রক্তচাপ হুড় হুড় করে বাড়তে লাগলো। কেমন করে যেন ঠোক গিলল সে। জয়, কোথা থেকে আসছিস রে? কোথায় ছিলি? জয় জবাবের অপেক্ষা না করে স্পিক ম্যানোমিটার আম ব্যাগটা বাহু থেকে ঝেড়ে খুলে ফেলে উঠতে চায়। মেরুদণ্ডে উদ্দীপনা নেই, ধরে উঠিয়ে দিল সে। এসে জয়ের সামনে দাঁড়ায় ব্যাকুল হয়ে, শরীর থরথর করে কাঁপে। বিক্ষিপ্ত শ্বাস ছেড়ে বলে, আগে এখানে আয়। শক্ত করে চেপে ধরে জয়কে বুকের সাথে। কিছুক্ষণ পর বলে, তোর হাতের আর্ম স্লিং কই? কোথায় ছিলি রে সারা রাত? কিছু খেয়েছিস? দেখি পায়ের হাল দেখি। জয় কঠোর আসবাবের মতো দাঁড়িয়ে রইল। বুকের ব্যথা হৃদস্পন্দন হয়ে ছুটছে। কথা বলছিস না কেন? কি হয়েছে? কি বলতে চাস তুই? কি বলবি তুই হামজাকে? হ্যাঁ, অমন করে দেখছিস কেন? জয় শুধুই অপলক হামজাকে দেখে যায়। হামজার কলিজাটা কাটা মুরগির মতো ছটফট করে উঠল। জয় একটা বড় ভাই বলে ডাকিনি, অথচ সে বাড়িতে ঢোকার সময় ফটকের সামনে থেকে গলা ফাড়তে ফাড়তে ঢোকে। হামজা বিস্ময় কয়েক কদম পৌঁছায়। শরীর থরথর করে কাঁপে তার। তার কি মরে যাওয়া উচিত? জয়ের চোখের ভাষা কি বলছে? ওটা কি ঘেন্না? যা হাঁটু মেরে বসে ওড়নায় মোড়ানো মৃত ভ্রূণটা মেঝের উপর মেলে রেখে উঠে দাঁড়ায়। রিমি কোথা থেকে যেন উড়ে এসে পাগলের মতো ওটার উপর পড়ে পড়ে কেঁদে উঠল। হামজা আরেকটু পেছায়, ঠিক যেমনটা সাপ দেখলে মানুষ পেছায়। জয় তখনও নজর সরেনি, ওটাই ভয়।
হামজার ভয়ে হয় জয়ের চোখে চোখ রাখতে ভ্রূণটার দিকে তাকে হাঁটু শিথিল হয়, ধুপ করে বসে পড়ে সোফার উপর। তুলি রিমির পাশে বসে একবার ভ্রূণটা দেখলো তো আবার ভাইকে। তার চোখে ভরে উঠে আর্মিনের হয়ে সে এবার সাক্ষ্য দেবে হামজার বিরুদ্ধে দেবে, কিন্তু সাক্ষ্য চাওয়াওয়ালি সেই হতবাগী কোথায় গো? নার্স মহিলা ডাক্তাররা গলা শুকিয়ে কাঠ হয়ে এলো, কাঁপতে লাগলো তার। জয় দুটো ছেলেকে বলল বড় ঘর থেকে পিটবুলকে নিয়ে আয় তো। সে নিজের রুমে গিয়ে সেই কুড়ালটা আনলো। পিটবুল চারটে, প্রায় আজ সপ্তাহখানিক না খাওয়া। গলার দড়ি ওদের যেন ধরে রাখতেই পারছিল না। তাদের মালিক তাদের ছোট্ট থেকে মাংস খাইয়ে পালন করেছে। শুকনো ভ্রূণের দলাটা উপদয় খাবারের মতোই লাগছিল। একটি বুল হাত থেকে ছুটে দৌড়ে আসে ভ্রূণটার দিকে। জয় মুহূর্তের মাঝে কুড়াল তুলে এক কোপ মারল বুলটার ঠিক ঘাড় বরাবর। ফিনকি দিয়ে রক্ত ছুটে গায়ে পড়ে। মাথাটা আলাদা হয়ে যায়, জয়ের পায়ের কাছে পড়ে থাকে। সেটার উপর খাড়া পাড়া দিয়ে দাঁড়িয়ে জয় নার্সের দিকে দেখিয়ে ছেলেদের বলল, ওদেরকে মামার ঘরে নিয়ে যাবি, তার আগে কাপড় চোপড় মুক্ত কর। আমি চাই না ওদেরকে খেতে বলগুলোর কোনো সমস্যা হোক। এমনিতে একটা সঙ্গী হারিয়েছে ওরা, ওর জন্য আমি দুঃখিত। নার্স তিনটেই কাঁপছিল। একজন নার্স ইতিমধ্যে দৌড়ে পেছনের দিকে ছুটতে যায়। জয় থাবা মেরে পেছন থেকে চুলের মুঠি টেনে এনে মেঝের উপর ছুঁড়ে ফেলে। ছেলেদের দিকে বলে, কাপড় চোপড় খুলে নেড়ে, দেরি করিস না। ছেলেরা নিজেদের পরিণতি নিয়ে চিন্তিত। তারা বুঝতে পারছিল না কি করা উচিত। জয় পশুর মতো গর্জে উঠল, যা বললাম করো। হে, সারা রাত নাই আমার হাতে। তুলি উঠে এসে জয়ের সামনে দাঁড়ায়। পাগল হয়েছিস তুই? কি সব হচ্ছে বলতো? তোরা এমন কেন? জয় আলগোছে তুলিকে বুকের সাথে চেপে ধরল। নোংরা দৃশ্য দেখা থেকে বাঁচালো নাকি সান্ত্বনা দিল জানা নেই। ওদের কান্নাকাটিতে ভরে উঠল ড্রয়িং স্পেস। হামজা নীরব দর্শক। সে ঘটমান পরিস্থিতি নয়, সে দেখছে জয়কে। জয় তুলির মাথায় হাত বুলিয়ে দেয়। রিমি শুনটাকে চোখ ভরে দেখলো পাশে যা হচ্ছে তাতে তার অবাক খাবার নেই। একটা মেয়ে এসে জয়ের পা দুটো আস্তে পিছে জড়িয়ে ধরল। আমায় ছেড়ে দিন, আমার বাচ্চা আছে ঘরে। সেদিন ওই কাজ না করলে উনি মেরে ফেলতেন আমাকে। তো মরে যেতি, আজও তো মরতেই হচ্ছে, তবু কাজটা করার ছিল না। মেয়েটার মুখের উপর কষে এক লাথি মেরে এগিয়ে দিল ছেলেদের দিকে। মেয়ে তিনটিকে সম্পূর্ণ উলঙ্গ করে হুমায়ুন পাটোয়ারির শোবার ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। জয় পিটবুলগুলোর দিকে তাকে সামান্য মাথা নেড়ে শুধু ইশারা করতে ওরা ঢুকে পড়ল। বাইরে থেকে দরজা লাগিয়ে দেওয়া হলো। মাংস ছিঁড়ে খাওয়ার, টানা হেসা, চিৎকার, ছুটতে চাওয়ার প্রয়াস, ঘর এলোমেলো হওয়া, কাচের আসবাব ভাঙা, নারী কণ্ঠের আর্তনাদ, সকল আওয়াজ একত্র হয়ে গা ছমছমে পরিবেশ তৈরি হলো। সবাই নিশ্চুপ দাঁড়িয়ে, নিঃশ্বাস বন্ধ সবার। মহিলা ডাক্তার ঠক ঠক করে কাঁপছে তখন। জয় কুড়ালের কোপে তার হাত দুটো কেটে নিয়ে রেখে দিল হামজার সামনে সেন্টার টেবিলের উপর। রক্তে কাজটা ঘোলা হয়ে গেল। হামজা দেখলো শরীর থেকে আলাদা হয়েও নড়ছে, হাত দুটো গল গল হয়ে রক্ত ঝরছে। শুধু হাত দিয়ে গর্ভপাত করানোর হাত কাটলো জয়। সহায়তা করায় কুকুরের খাবার হলো নার্স। সে যে নিজে নির্দেশদাতা, আয়োজক। জয় তার সঙ্গে কি করবে? খুব চিৎকার করছিল মহিলা। জয় তার চুল ধরে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে দেয়ালের সাথে কষে এক বাড়ি বাড়ল মাথাটার কারোটি বোধহয় গুঁড়োই যদি মাথার কারোটি বোধহয় গুঁড়ো যদি নাও হয় তো থেতলে গেল। চিৎকার বন্ধ, পরিবেশ ঠান্ডা। ওইদিকে চিৎকার ও বুলের গর্জন ও দাঁতের ঘর্ষণের শব্দ তখনও আসছে। আর্মিন কখনো মুখটাও দেখায়নি কাউকে। গর্ভবতী আর্মিনকে অনাবৃত করে গর্ভপাত করিয়েছে নার্সগুলো। জয়ের চোখে আবছা হয়ে ভেসে ওঠে বহু বছর আগের একটি দৃশ্য। একটি গর্ভবতী নারী, কয়েকটি পুরুষ, হামজার সাথে যাওয়া ছেলেদেরকে ওপর সেই পুরুষগুলোই ভেসে উঠল কিনা। জয় পাগলের মতো খুবলে ধরে এনে পায়ের নিচে করলো একজনকে, গলার উপর পাড়া দিয়ে বলল, আমার জন্য নাকি জান দিতে পারিস রে তোরা? সবাই কেন মিথ্যা আশ্বাস দিস বলতো আমায়? কাঁচা গাছের খড়ির মতো কুড়াল তুলে কোপালো ছেলেটাকে। ছিন্ন ভিন্ন হয়ে গেল মানব দেহটি। মাংস রক্ত ছিটে ছুটে একাকার হলো। জয় জোরে শ্বাস ফেলে তখনও জিজ্ঞেস করছে, থামালি না কেন তোরা? সেদিন মেয়রকে
বলি না কেন জয় আমিরের ছেলে ওটা? তোরা জানিস না কেউ নাই জয়ের? বাপ নাই, চাচা নাই, মা নাই, ভাই, একটা ভাই নাই রে জয় আমিরের। ওরা তোদের সামনে মেরেছে না আমাকে? কত কি নিয়েছিস আমার কাছে, দেইনি তোদের? আমায় কি দিলি? চারজনকে ঘরের মেঝেতে কুপিয়ে কয়েক খণ্ড করে ফেললো, রাখলো। কারো হাত ঝুলে রইল, কারো বুক ফেলে যাওয়ায় হৃৎপিণ্ড দেখা যাচ্ছিল। কান কেটে আলাদা হয়ে পড়ে রইল একটা। তুলি বমি করে ভাসিয়ে দিল। জয় শরীরে রক্তে জুপজুপে, দাঁত টকটকে লাল, পেটে রক্তে গেছে অবশ্যই। পেট মুচড়ে এলো রিমির। সবশেষে হামজা ডাক্তার, যে ডাক্তার মানুষ, সেও বমি করে ফেললো অসুস্থ দৃশ্যে। তুলি দৌড়ে গিয়ে কোয়েলের রুমটা বাইরে থেকে আটকে দিয়ে এলো। জয়ের হাতে ব্যান্ডেজ থেকে গলগলি রক্ত পড়ছে। তখন সে কুড়ালটা ছুঁড়ে মারে, মেঝের টাইলস ভেঙে যায়। খোঁড়াতে খোঁড়াতে হামজার সামনে এসে দাঁড়ায় জয়। জিন্না কোথায়? হামজা জবাবহীন, রক্তে ভেজা জয়কে সে বহুবার দেখেছে। আজ হামজার বিরুদ্ধাচরণে রক্ত গায়ে মেখে এসে দাঁড়িয়েছে জয়। তবু জয়ের কণ্ঠস্বর ভঙ্গুর, স্থির। মানুষ বিশ্বাস ও ভরসার কাছে হেরে গেলে না, সমস্ত শক্তি অর্থহীন হয়ে পড়ে। জয় এত তাণ্ডব হামজার কথা মতো কাজ করার সামান্য পেয়াদাদের ওপর করল, কিন্তু যার সামনে এসে শুধু নিস্তেজ কণ্ঠে হিসেব চায়, আবারও শুধায়। কোথায় জিন্না? কবে সরিয়েছো ওকে? আমার তো জানা দরকার। কতদিন যাবত তোমার পালিত কুকুরের কাজ করে আসতেছি। জয়, শাসি উঠল হামজা। স্পর্ধা বেশি হবে না তোর আমার সামনে। জয় অনড় দাঁড়িয়ে রইল। হামজা উঠে গিয়ে জয়ের সামনে দাঁড়ায়। মেরে ফেলবি আমায়? মার না মার। তোর মনে হয় আমি ধোকা দিয়েছি তোকে? হ্যাঁ, তুই আমায় ধোকা দিয়েছিস, তুই আমায়। হ্যাঁ, তুই নিমক হারাম জয়, তুই তোর পথ ভুলে গেছিস। জয়ের কাষ্ঠল বুকে সজোরে হাত মারল হামজা। তুই ভুলে গেছিস আমরা কে, আমরা কি, আমাদের গন্তব্য, জীবনরেখা কেমন, আমরা কোথা থেকে উঠে এসেছি, সব ভুলে গেছিস। এই কথা ছিল না তোর আমার। কে জিন্না? তুই কে? তোর পরিচয় কি? আজ তোর বউয়ের সাথে দুটো দিন বাপের ভিটায় উঠে বাপের ব্যাটা হয়ে গেছিস। হ্যাঁ জয়, আমিরের ব্যাটা হয়ে গেছিস তুই। মার, আরো লোক মার। ওদের মারলি, আমাকে মারবি না? কেটে নে, আমার হাত দুটো কেটে নে। তুই এই হাতেই মেরেছিস জিন্নাকে। মার কোপ। কত জোর তোর হাতে দেখি জয়। এক কোপে হামজার হাত কেটে পড়ে যাওয়া চাই। রিমি বিস্ময় কেঁপে উঠল হামজার চোখের তারায় টলমলের মতন। ওটা কি অশ্রু? নিজের সন্তান হারানো তো এই অশ্রু স্থান পায়নি লোকটার চোখে। হামজা জয়ের সামনে নিজের হাত দুটো মেলে ধরে। এই দেখ দেখ, এই দুই হাতে, তোর ছোট্ট হাতের মুঠো চেপে ধরে আমি তোকে দুনিয়ায় চলতে শিখিয়েছি। আজ তোর দুই হাত খুব শক্ত, খুব অস্ত্র চালাতে শিখেছে, শত্রু দমন করে নিজের জন্য জায়গা বানাতে শিখেছে। আমি তোকে হাতে ধরে সেই শক্তি দিয়েছি, নয়তো শালা তোর মতো এতিমকে কবে এই ভোগা দুনিয়া গিলে খেয়ে বমি করে ফেলতো। তুই জানিস না দুনিয়াকে, যে মারতে জানে না তাকে মরে যেতে হয়, যার পিছুটান থাকে সে ধ্বংস হয়। তোকে টিকিয়ে রাখার দায়টা আমার এই দুই হাতের ছিল সেদিন, আজ নেই। তাকিয়ে দেখ নিজেকে, এক টুকরো জীবনের নেশা তোকে কোথায় নিয়ে এসেছে। জয়, তোর আমার মতো মানুষদের পিছুটান থাকতে নেই, বলিনি তোকে আমি? আজ তুই বড় ন্যায় অন্যায় বিশ্বাস ভরসার গুণগান গাইতে জানিস দেখি। হ্যাঁ, সেদিন আমি আমার এই দুই হাতে তোর পেট ভরানোর জন্য রক্তমাখা পয়সায় দুমুঠো চাল কিনে এনেছি। সেদিন এই অভরসা জাগিনি তোর এই হাতের উপর। খুব বড় হয়ে গেছিস তুই। হ্যাঁ, নিজের সংসার গোছাতে, আমার সঙ্গ ছাড়তে তোর খুব বেশি দ্বিধা বাকি নেই ভিতর। অথচ আমায় দেখছিস, আমি আজও মোহহীন, সঙ্গহীন, সংসারহীন, পরিচয় ও নামহীন। আমার একটা পরিচয় আছে, আমি তোর হামজা ভাই। আজও তোকে নিয়ে আর কিছু দূর চলতে লড়াই করছি। যেখান থেকে উঠে এসে যা যা সহ্য করে তুই আমি আজ এখানে এসেছি না, সেখানে তোর বংশ পরিচয় না। হামজার বুকটা পেতে দেওয়া ছিল তোকে আড়াল করে দুনিয়ার উপযুক্ত করতে। হামজা দম টেনে নিয়ে চিৎকার করে উঠল। আমি তোকে না হারাতে এই দুনিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারি। তোর বউ, সন্তান, ভাই, এমন আর কি বুঝেছিস তুই? আমাদের পথে পরিবার আসতে নেই। আমি তোকে ছোটবেলা থেকে বুঝিয়ে আসছি যে পাপীরা পাপে বিরতি দিলে তারা ধ্বংস হয়ে যায়, বিবেক তাদের মৃত্যু। দেখ আজ কোথায় দাঁড়িয়ে তুই আমি, আর কত ক্ষয় করে থামবি।
একটা বার বুকে হাত দিয়ে দেখলি না যে তোর জন্য কতখানি জায়গা এখানে রেখে দিয়েছি? আমার কেউ নেই কোনো কুলে, তোকে হারাবো কোন সাহসে? বলে দে, দুজনের মাথার উপরে ফাঁসির দড়ি দেখছিস? চল ঝুলে পড়ি, চল আমার সাথে। হামজা টানে জয়কে। জয় পর্বতের মতো অটল, চোখ দুটো রক্তের মতন টকটকে লাল। তুতনিও বুক তিত্তির করে কাঁপছে, চোখ দুটো শুধু বিক্ষুব্ধ হামজাকে দেখছে। তুই পরিবার চাস জয়? পরিবার তোর আছে? পরিবার থাকলে কেউ তোর মতো জয় হয়? 21 বছর আগে পরিবার হারানো এতিম পরিবারের উপর দায়বদ্ধতায় হামজাকে মারতে এসেছে। স্যাহ, হামজাকে তোর বউ না চিনে তুই চিনিস না? হ্যাঁ, এই তুই তোর বউকে বলিসনি হামজা তোর বাপ? তোর পরিবার তোকে ধুকে ধুকে মরার জন্য এই ক্ষুধার্ত দুনিয়ায় একলা ফেলে সেই কবে চলে গেছে? বলিসনি তুই তাকে? জয় উপর নিচ মাথা নাড়ে, ক্ষণকাল পরে বলে, তুমি বুঝবে না আমার রক্তের কদর, এটাই তো স্বাভাবিক। তুমি আমার রক্তের কেউ না। হামজা নিস্তব্ধ হয়ে তাকিয়ে থাকে, চোখে অবিশ্বাস, বুক কাঁপছে ঠক ঠক করে। আমি তোমার ভালোবাসার হিসেব বুঝতে পারি নাই আজও। তুমি আমায় আপন করলে আমার পরিবারের রক্ত থেকে আমারে ছিঁড়ে নিয়ে। এইভাবে রক্ত না, জন্ম মোছা যায় না, বোঝো না? না না রে জয়, কি করে বুঝবো বলতো? আমার তো রক্ত আর জন্ম পরিচয় নাই, তোদের মতন জমিদারি পরিচয় আর বড়লোকের রক্তের নাম তো আমার নাই। জয়কে যেন একটু স্পর্শ করলো না হামজার হৃদয় বিদারক বাক্য দুটো। সে নিষ্ঠুর কষায়ের মতন হামজার কলটা ধরে একটা ঝাঁকুনি মেরে দাঁত পিষে গর্জে উঠে, তুমি জয়কে খুঁজলে, জয়ের ভেতরটা বুঝলে না। তুমি যেই হাতে জয়কে বাঁচিয়ে রাখলে, সেই হাতে কি করে মেরে ফেললে। জয়ের বুকের মাঝখানটায় আঙুল রেখে খোঁচায়। তুমি কখনো এখানটায় হাত রেখে টের পাবার চেষ্টা করছো এখানে কি চলে? তুমি তোমার পরিবারকে চেনো না অবধি, চিনলে জানলে তুমি পরিচয় ছেড়ে দিতে। যেখানে এই পালিত পরিবারের পরিচয় নিজের নামের সাথে লাগিয়ে আজ 34টা বছর বেঁচে ফিরতেছো। হামজা পাটোয়ারি, হামজা পাটোয়ারি। আর আমি আমার পরিবারের চোখের সামনে রক্তে ডুবে যাইতে দেখা জয় আমির। তুমি আমায় শেখাবে না আজ? আজ তুমি আমার রক্তের কেউ হলে তোমার হাতের সাধ্য হতো না আমার রক্তকে এতটা অবহেলা করার। তুমি বললে না আমি জিন্নাকে কেন খুঁজেছি চিরকাল? আজ জিন্না হলে আর্মিনের গর্ভ থেকে ওর চাচাতো ভাইয়ের রক্তের দলভাবে ছিঁড়ে এনে মাটিতে ফেলে আসতে পারতো না, বিশ্বাস করো। ওই দেখো পড়ে আছে তোমার জয় আমির। দেখো দেখো, এই যে এটা দেখছো না, বিশাল লম্বা দাঁড়িয়ে আছে না, এই খোসার ভেতরে জয় আমির নেই, থাকে না। পুরুষ নিজের বীর্যের সাথে বয়ে যায়। এবার রক্ত দলাটুকু দেখো আর ভাবো জয় আমির তোমার বদলতে কোথায়। দেখাবো, হ্যাঁ দেখবে, কলিজাটা চিরে দেখাই এখানে কি চলতেছে জয়ের। একটা মজার কথা শুনবে? জয় পুরোপুরি অমানুষ হতে পারিনি। আজও কখনো কখনো হৃৎপিণ্ডটা লাফায় ঠিক মানুষের মতন, টের পাও? হামজা শরীরে কেমন ভর ছেড়ে দিল। জয়ের মুখে চোখে হাত ছোঁয়ায় হামজা। হাতে পিস্তল গুজে দিতে দিতে জয়ের সামনে হাঁটু মেরে বসে পড়ে। পিস্তলের মুজেল টেনে বুকের সাথে তাক করে বলে, গুলি চালা, তোর চোখের ঘৃণা আমার দেখতে নেই, একদম এখানটায় চালা গুলি। খুব ছটফট করছে এখানে, চালা তো জয়, থামিয়ে দে ছটফটানিটা, খুব অসহ্য বুঝলি, চালা না রে। জয় পিস্তলটা এক আছাড় মারলো মেঝের উপর, নিজের বুকের উপর তর্জনী আঙুল রেখেই বলল, এই যে এখানকার হিসাবটা আছে না, এটা খুব একপেশে। হয় এখানে চেপে জড়িয়ে ধরতে হয়, নয় আঘাত হানতে হয়। তুমি পারো দুটোই। আমার জন্য একটাই সই। জয় এক কদম করে পেছায়। আমি যখন আঘাত পেলাম শেষবারও তোমার কাছে এসে উৎসব করে গেলাম, কিন্তু তোমার বেলায় তুমি আমায় পাবে না। হামজার মেরুদণ্ড ভেঙে আসে, সে মেঝের উপর উপর হয়ে জোরে জোরে শ্বাস নেয়। শরীর অবসন্ন হয়ে গেল নাকি, কেমন করে যেন ডাকে। জয় শোন ভাই, জয়। রিমি ছুটে আসে জয়ের দিকে। এই কোথায় যাচ্ছেন আপনি? আর্মিন কোথায় কোথায় কেমন আছে? জয় হাসে। আমার কবুতরগুলো দেখবেন, ওরা দিনে 4 বার দানা খায়। 2 সপ্তাহ পর পর ওদের বাসাটা পরিষ্কার করতে হয়। তুলিকে বলল, তোর একটা বিয়ে দেয়া দরকার ছিল। পাখির ডিম ঘুমাচ্ছে নাকি রে? জেগে উঠে আমায় খুঁজলে বলিস জয় আমির তীর্থে গেছে, খুব তাড়াতাড়ি ফিরবে। তুলি ডুকরে উঠল। বাইরে তখন বাঁশির আওয়াজ, অনেকগুলো পায়ের চলাচল, ফটকে ধাক্কাধাক্কি, মাইকে পরিচিত কিছু বাক্য আসছে। জয় আমির, আমরা জানি আপনি ভেতরে আছেন, সারেন্ডার করুন। পালানোর চেষ্টা করলে গুলি চালাতে বাধ্য হব।
পালাতে পারবেন না। চারদিক থেকে ঘেরাও করা হয়েছে আপনাকে। জয় এক টুকরো হাসে। তরু তো এলো না দেখা করতে, রাগ করেছে নাকি? একটু এসে ফ্যাস ফ্যাস করে না কাঁদলে জয় যেতে পারছে না তো। জয় চারপাশে খোঁজে তরুকে, তরুর ঘরটার দিকে তাকায়। ওইখান থেকে বেরিয়ে আসার কথা ছিল, চোখ ছলছল করবে বলে মাথাটা নিচু করে বেরোবে। ঘরটা বাইরে থেকে আটকানো, পোল খুব কাঁদছে আর দরজা ধাক্কাচ্ছে ভেতর থেকে, কিন্তু তরুর কোনো সারাশব্দ নেই। মেয়েটার অভিমান তীব্র। আজ যে চলে যাচ্ছে বাড়ি ছেড়ে, তবু অভিমান ছেড়ে একটাবার এসে হু করে কেঁদে উঠলো না। রক্তে মাখামাখি লুঙ্গি দেখলো একবার, খুলে যাবার উপক্রম, তাই মুড়ে আবারও শক্ত করে একটা গিট্টু দিল। হামজা উঠে কিভাবে যায় উম্মাদের মতন দৌড়ে উঠে যায় রুমে, ফিরে আসে পাসপোর্ট ও ভিসা নিয়ে, জয়ের হাতে চেপে ধরে। জয়, চল আমার সাথে তাড়াতাড়ি। জয় শান্ত স্থির দাঁড়িয়ে বলল, কোথায়? মেরে ফেলবো একদম সুরের বাচ্চা। চুপচাপ যা বলি কর। এখন আর কিভাবে তোকে এয়ারপোর্টে পৌঁছে দিব? হিলি বন্দর দিয়ে ভারতে ঢুকবি? আয় আমার সাথে আয়। রিমে, একটা প্যান্ট নিয়ে আসো। পশুর মতো গর্জে উঠল। যাও। লুঙ্গি খুলে প্যান্ট পরে জয়। লোহার ফটক ভাঙতে একটু সময় লাগবে, প্রাচীর অতিরিক্ত উঁচু, তার উপর কাচের টুকরোগুলো সুরক্ষা, কিন্তু বেশিক্ষণ এভাবে ঠেকানো যাবে না তো। হামজা জয়ের হাতটা মুঠ ছাড়া করে না, ধাক্কায় জয়কে। বেরিয়ে যা, যা যা, পেছন ফিরে তাকাবি না। জোপের কোল দিয়ে একদম গিয়ে উঠবি উপজেলার বাইরে। খবরদার মেইন রোডে উঠবি না। যা চুপচাপ দেখে হামজাকে। হামজা অধৈর্য হয়ে তাড়া দিল, যা সুরের বাচ্চা যা। হাত ধরে টেনে হিসে লম্বা বারান্দা পেরিয়ে সিঁড়ি ঘরের কাছে যা। জয় উদ্ভ্রান্তের মতো পিছু চলে। চাবি দিয়ে তালা খোলার স্বাদ দিয়ে হামজার আর নেই তার হাতে সেই উদ্দীপনাবাহী স্নায়ু অচল প্রায়। জয় অন্ধকারে হামজার মুখের দিকে তাকিয়ে তালা খোলে। হামজার মুখটা নিদারুণ কাতরতা। জয়ের বুকে বোধ হয় চাপ অনুভব হয়, তবুও সে একবার হামজাকে কোষে জড়িয়ে ধরে না। তার রক্তে টান পড়লো বোধ হয়, কিন্তু জড়িয়ে ধরতে না পারার ব্যথায় জয়ের চোখ জ্বলে উঠল ঠিকই। বড় ঘর পেরিয়ে নিচতলার পেছনে দরজার উপারে প্রাচীরের সীমানা, সেই গেট খুললেই পেছনে বিশাল টোপা। সেখানেই বড় ঘরের জ্বালানি বজ্র নিকশিত হয়। সেদিকে জয়কে ছেড়ে দিয়ে বলল, যা চলে যা, দেখা হবে আবার। জয় দাঁড়িয়ে থাকে, কিচ্ছু বলার নেই কি তার, তবুও কেন দাঁড়িয়ে? দ্রুত যা জয়, ওরা এক্ষুনি ভেতরে ঢুকে পড়বে। জয় ধীরে ধীরে কয়েক কদম এগোয়। হামজা তক্ষুনি ডেকে ওঠে, শোন। পা থামে জয়। হামজা দৌড়ে যায়, একখানা কাপড় দুই ভাগ করে ছিঁড়ে এক টুকরো বাহুতে। পা থামে জয়ের। হামজা দৌড়ে যায়, একখানা কাপড় দুই ভাগ করে ছিঁড়ে এক টুকরো বাহুতে বেঁধে দেয়। রক্ত পড়ছিল সেইখানে। বাহিনী বোধহয় বাড়ির সীমানে ঢুকে পড়েছে। দুটো গুলি ফুটল। হামজা একবার কষে জয়কে চেপে ধরে বুকের সাথে, কিছু বলার নেই কারো। হামজা 2 সেকেন্ড অপেক্ষা করলো, জয় একটাবার তাকে চেপে ধরবে, ধরল না জয়। হামজা ছেড়ে দিল, বসে পড়লো ওইখানটায়। নিজের অত বড় শরীরের ভার রাখা দায় হলো হামজার পক্ষে। তার স্নায়ুতে সেই জোর নেই, কিন্তু কিসের জোরে সে উঠে দাঁড়িয়ে দ্রুত ফটক আটকায়, তালা লাগায়, বড় ঘর বন্ধ করে দোতলায় উঠে যায়। নয়তো পুলিশ সন্দেহ করবে এদিক দিয়ে জয়কে বের করে দেওয়া হয়েছে, পিছু নিবে জয়। জয় চলতি পথে নিজের ওপর খুব হাসে, উম্মাদের মতন হাসে। রাত 1টা বাজছে। তার গন্তব্য কোথায় এখন? সে কোথায় যাবে? কতক্ষণ পুলিশ তাকে ধরতে পারবে না? সেই পেছনে কোথাও পাসপোর্ট আর ভিসাটা ফেলে দিয়েছে। এরকম এক চমৎকার মাঝরাতে তার একটা গান গাইতে ইচ্ছে করলো। সে গলা ছেড়ে গান ধরল, আমি কতজনে কত কি দিলাম, আরে যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথে কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে। আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালে একজনেরও দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম।